অনেক ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই। আ এই না নারী কোলের মধ্যে আমি পুরুষ একজন। যখন নারীদের কথা শুনেছি, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আ যদি বলি, এতক্ষণ যে বিষয়ে আলোচনা হচ্ছে, আজকের বিষয় হচ্ছে নারী পেশাজীবীদের ভবিষ্যৎ কার হাতে? কিন্তু সবাই দেখলাম যে সমস্যা নিয়ে কথা বলছেন। আসলে কার হাতে এই প্রবলেমটার সমাধান এটা নিয়ে কেউ আলোকপাত করেননি। শুধু একমাত্র একজন, আমি তাকে একটু কম জ্ঞানী ভেবেছিলাম। কথাসাহিত্যিক আ এই কি যে তাহানিন। কিন্তু তিনি আজকে প্রচন্ড রকম একটা জ্ঞানী মতো কথা বলেছেন। তিনি ১ম এ কিন্তু সমাধানটা দিয়ে দিয়েছেন। বলেছেন যে পুরুষের হাতে সমস্যার সমাধান নাই। নারীর হাতে এই সমস্যার সমাধান নাই। এই সমস্যার সমাধান রাষ্ট্রের কাছেও নাই, ইকোসিস্টেমের উপরে। এটা খুবই অসাধারণ একটা কথা। এই কথাটা এর আগে আমি ঠিক এভাবে কোথাও শুনিনি। নারীবাদীদের লেখায় কিংবা নারীবাদী কথাসাহিত্যিক যারা আছেন, আমি তো কথাসাহিত্যিক মানুষ, সাহিত্যের মানুষ হিসাবে আমি আপনার মতো চমৎকার কথাটি কোথাও শুনিনি। আপনি খুবই হ্যাঁ, খুব ভালো বলেছেন। না, না সত্যি আপনি ভালো বলেছেন। দারুণ। আমরা এমন একটা জায়গায় দেশে দাঁড়িয়ে নারীদের ভবিষ্যৎ কার হাতে কথা বলছি। যে দেশের একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন প্রায় ১৬ বছর। বিরোধী দলের নেত্রী ছিলেন বহুদিন বেগম খালেদা জিয়া। তিনিও প্রধানমন্ত্রী ছিলেন ৩ বারের মতো। আমাদের স্পিকার ছিলেন নারী শিরিন আক্তার। আমাদের একজন বিখ্যাত মেয়র আছেন আইভি রহমান নারায়ণগঞ্জের, তিনি একজন নারী। আরো অনেক নারীর কথা বলতে পারি যাদেরকে কোনো পুরুষ বলে নাই, "তোমরা এই জায়গায় আসো।" লালনের গানে আছে, "আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, পারে লইয়া যায় ওমা।" গানটা এমন আরকি। লালন বলছে, "আমাকে কেউ একজন এসে নদী পার করে দাও। আমি একা, একা পার হতে পারছি না।" এই পৃথিবীতে কেউ আপনাকে নদী পার করে দেওয়ার জন্য বসে নাই। আপনাকে নদী একা পার হতে হবে। এই যুদ্ধটা প্রত্যেকের। না পুরুষের, না নারীর। যৌথ যুদ্ধ। পুরুষকে কেউ পার করে দেওয়ার জন্য বসে নাই। পুরুষের নদীটা পুরুষকে একা পার হতে হবে। নারীর নদীটা নারীকে একাই পার করতে হবে। এখন আমি যদি বলি যে নারীর এই অগ্রগতির পেশাজীবীদের এই প্রতিবন্ধকতা, নারী পেশাজীবীদের প্রতিবন্ধকতার পেছনে পুরুষরা, এটা আমি এই কথা বিশ্বাস করি না। প্রকৃতি নারীদেরকে একটু আলাদা করে তৈরি করেছেন। যেমন তাকে সন্তান ধারণ করতে হয়। আমি এই সত্যটাকে চেঞ্জ করতে পারব না। কারণ আমি যদি বলি যে হ্যাঁ, কালকে থেকে পুরুষ সরকার আইন জারি করে দিল যে পুরুষ কালকে থেকে সন্তান ধারণ করবে। এই পুরুষের সরকারের আইন দেয়া এই ইকোসিস্টেম, এই প্রাকৃতিক সিস্টেমকে আমি পরিবর্তন করতে পারব না। এখন এটা প্রাকৃতিক বিধান, প্রাকৃতিক নিয়ম। এখন এটা নারীদেরকে মেনে নিতে হবে। আর বাকি যেসব বিষয়গুলো না, কারণ আই ফিল যে এই যে মানে হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যে পুরুষরা যে আসলে এই সন্তান ধারণ করতে পারে না, এইটা পুরুষের একটা জেলাসি। কারণ পুরুষের হাতে কিছু নাই, ইভেন ইফ দে ওয়ান্ট টু। কারণ এই জেলাসি থেকে দে ওয়ান্ট টু কন্ট্রোল উইমেন। এটা যখন থেকে জানতে পেরেছে যে দ্য চিলড্রেন আর নট গোয়িং টু বি দেয়ার্স, মায়েদের সাথে চলে যাচ্ছে, মায়েদের সাথেই থাকে, ওই জেলাসি থেকে দিয়ে স্টার্টেড কন্ট্রোলিং উইমেন। ইটস আ সাইকোলজি অফ দ্য ম্যান। কারণ হ্যাঁ, এটা 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 পুরুষদের সাইকোলজি ডেভেলপ করেছে। জেলাসি, ডেফিনেটলি জেলাসি। মেন আর জেলাস। কারণ ছেলেদের হাতে না তো সন্তান, মেয়েদের হাতে সন্তান। দ্য উইমেন হ্যাজ টু ডিসাইড। আগেও তাই হতো, দ্য উইমেন ইজ টু চুজ দ্য সিড, যে কার সন্তান নেব আমি, কার কার দ্বারা আমি প্রেগনেন্ট হব। এটা পুরুষদের হাতে ছিল না। পুরুষ স্টার্টেড ডুইং দিস বিকজ পুরুষ স্টার্টেড ফিলিং জেলাস ডিপ ডাউন। আমরা আমরা মাসেল পাওয়ার আছে পুরুষদের, কিন্তু দ্যাট মাসেল পাওয়ার, হ্যাঁ, তো তারপরেও মানে আই হ্যাভ টু না, পুরুষের কথা হলো, কারণ একটা সোসাইটিতে যেখানে নারীরা যদি, হ্যাঁ হ্যাঁ, নারীরা যেই জায়গায়, হ্যাঁ, no I want to go, no I want to just finish this কারণ এই সাইকোলজি থেকে যদি আমরা ফাংশন করি, উইল নেভার বি এবল টু অ্যাড্রেস দ্য রিয়েল প্রবলেম যে জায়গা থেকে এসছে। সো আমরা তো শুধু মানে অ্যাকনোলেজ করে যাচ্ছি ইস্যুসগুলোকে, কিন্তু সেটার রুট জায়গাটাকে আমাদের সাইকোলজির জায়গা থেকে দেখতে হবে। ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সাইকোলজি, ইট উইল অলওয়েজ রিমেইন, অ্যান্ড ইট হ্যাজ বিন রিমেইনিং ফর হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্স। কারণ আমরা তো নিজেরাই বুঝি না যে আমাদের মূল সমস্যাটা যে আমাদের সাইকোলজি। ইটস অল অ্যাবাউট সাইকোলজি। না না, এখানে না, আমি এই পুরো ব্যাপারটাকে এইভাবে যেন কেউ না দেখতে পারে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করছি। না না, ওইভাবে ইট ওয়াজ নট সাউন্ডিং দ্যাট ওয়ে। হ্যাঁ, ইট ওয়াজ নট সাউন্ডিং, হেন্স আই হ্যাড টু স্পিক। সো আমি জাস্ট একটু শেষ করি এই বিষয়টা। I'm not at all with the present topic at all. I'm right. No, it's not at all. I'll just
No, I will just I will just take 1 minute. No, I will take 1 minute to finish. It No, it will come. It will come. No, of course. এখানে তো উনি বলেছেন যে আজকে it's non judgmental space. So I am speaking from that space. না আমাকে তো মাইকটা দেওয়া হয়েছে টু স্পিক আমাকে মাইকটা দেওয়া হয়েছে টু স্পিক সো লেট মি ফিনিশ ইন আ মিনিট আমি দিচ্ছি আমি এই আলোচনা নিয়েও কথা বলবো বি সরি আই উইল কাম ব্যাক গিভ মি আ ফিউ মোমেন্টস নো ওয়েট প্লিজ আই থিঙ্ক দিস ইজ লাইক ইউ আর সো আমি যে জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখনই মেয়েদেরকে মেয়ে বলে একটা ডিফারেন্ট একটা বিষয় যে আলাদা একটা ভাবে দেখতে হবে আর পুরুষ একটা ডিফারেন্ট বিষয় মানে প্রবলেমের জায়গা থেকে বলছি ডেফিনেটলি ফিজিওলজির কারণে তো আমরা সবাই ডিফারেন্ট প্রত্যেক মানুষই মানে পুরুষ নারী তো ডেফিনেটলি তার মধ্যে পুরুষদের মধ্যেও ডিফারেন্ট আবার নারীদের মধ্যেও ডিফারেন্ট কারণ আমাদের দেশের নারীরা এক রকমের ইউরোপের নারীরা আরেক রকমের ওদের কালচারটা ডিফারেন্ট আমাদের কালচারটা ডিফারেন্ট সো নারী বলতে আমরা পুরো পৃথিবীর সব নারীদেরকে একরকম ট্রিট করলেও হবে না সো আমরা ইউনিক সবাই ইউনিক কিন্তু এই পার্টিকুলার যে ইস্যুটা where I had to stop you, it is not directly relevant to what's today's topic, but it is in some way psychology জায়গা থেকে it's relevant. There is something still deep rooted in our হ্যাঁ না অবশ্যই but that's why I wanted to do it. নারী সন্তান ধারণ করে যদি এটা বাস্তবতা হয়ে থাকে যদি বাস্তবতা না হয় তাহলে আমার কোনো বক্তব্য নাই পৃথিবীতে নারীরা সন্তান ধারণ করে এটা বাস্তবতা আপনি এই বাস্তবতাকে অস্বীকার করে একটা অলিক জায়গায় যেতে যাচ্ছেন যেটা আমি যেতে পারছি না আপাতত আমি যাচ্ছি না ঠিক আছে আমরা সরে আসছি হ্যাঁ ঠিক আছে এখন আমি বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র এই জায়গাটা বাদ দিয়ে যেহেতু এটা পরিবর্তন করার শক্তি আমাদের হাতে নাই ওই জায়গাটা বাদ দিয়ে নারীকে আমি সর্ব জায়গায় সমানভাবে দেখতে অভ্যস্ত আপনি বলেছেন যে নারীকে মানুষ হিসেবে দেখার জন্য আমি একজন প্রকৃতি সন্তান হিসেবে নারীকে নারী হিসেবে দেখি আমি সুন্দরী নারীদেরকে দেখে তার সৌন্দর্যের প্রশংসা করি তার প্রেমেও পড়ি সুন্দরী নারী আমার পুরুষকে দেখে আমার প্রেমেও পড়বে জি হ্যাঁ না আমি বলছি আমি হ্যাঁ বলছি আমি তার প্রেমে পড়ে আমি তাকে বিয়ে করছি আমি তাকে মানুষ হিসাবে দেখে বিয়ে করি নাই আমার মাইন্ডসেটে সে নারী আছে বলেই প্রকৃতিগতভাবে আমি তাকে প্রেমে পড়েছি এবং তাকে বিয়ে করেছি আমি ভাই ওই মানুষ না যে হ্যাঁ কিন্তু আমার নারী যে দেখছে আমি তাকে সে নারীর মধ্যে সেই সমাজে খাটো তার অধিকার কম সে আমার চেয়ে ছোট আমি মোটেই এইভাবে দেখছি না একজন নারীকে একজন পুরুষকে আমি পুরুষ হিসেবে দেখছি একজন নারীকে একজন নারী হিসেবে দেখার মধ্যেই প্রকৃত আধুনিকতা প্রকৃত মানবিকতা প্রকৃত প্রাণবতা বলে আমি মনে করি নারীকে না আমি একটা রিকোয়েস্ট করি অনেকক্ষণ পুরুষরা কথা বলেছে অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ বলেছে আমি বলি পুরুষরা অনেকক্ষণ কথা বলেছে এখন একটু নারীরা কথা বলুক এবং আমি বিশেষ করে আমার কলিগগুলো বলবো তোমরা একটু না বললে তখন হবে চুপচাপ হবে টার্ন ছিল এটা লাগবে কি আমি বলেছিলাম যে আমি আর অপি হচ্ছে এমন দুইটা মেয়ে ইয়েস আমি আর অপি এমন দুইটা মেয়ে যে আমাদেরকে খুব বেশি সময় লাগে না নিজেদের ফর্মে আসতে ওকে আমি দুটো কথা বলবো ফার্স্ট একদম জেনারেল সেকেন্ড আমার স্পেসিফিক কারণ আমার স্বামী সামনে বসে আছে এবং আমি মোটেও তাকে ভয় পেয়ে সেটা বলবো না যেটা রিয়েল সেটা বলবো জেনারেল কথা হচ্ছে আমরা শুরু করেছিলাম আমি জাস্ট মুজাফর দুষ্টমি করে আমাকে ডাকলো আই ওয়াজ নট প্রিপেয়ার্ড বাট দ্য টপিক ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং নারীর ভবিষ্যৎ কার হাতে রাইট পেশাজীবী নারী আমি না বাংলাদেশি পার্সপেক্টিভেই বলি পেশাজীবী নারী এখানে মোটামুটি সবাই আছে কর্মজীবী আগে আমি না ভবিষ্যতের আগে বর্তমান নিয়ে কথা বলতে চাই বর্তমানটা কার হাতে একটা সময় যখন ফেমিনিস্ট আন্দোলন শুরু হলো তারা ভাবলো কি যে আমাদের ভোট সাফ্রেজেট ভোট চাই ভোটের অধিকার হলে বা এডুকেশন চাই কর্মজীবী সেকেন্ড ওয়েভ ফেমিনিজম যেটা বলছে কর্মজীবী হতে চাই তো আমরা কন্ট্রাসেপশন চাই এনি হাও আমি আমার ওভারিকে কন্ট্রোল করবো আমার সেক্সুয়ালিটিকে কন্ট্রোল করবো আস্তে আস্তে ফেমিনিজম মনে করলো যে হোয়াইট ফেমিনিজম তাও এগুলো চাইলো আজকে 21st সেঞ্চুরিতে কেন 2026-এ এই সময়ে এসে আমরা এখনও বলছি যে কর্মজীবী নারীদের ভবিষ্যৎ কার হাতে তো বর্তমানটা কার হাতে আমাদের কথা ছিল এডুকেশন চাই এডুকেশন উই আর ভেরি এডুকেটেড অ্যাজ ওয়েল অ্যাজ উই আর স্কিলড আমরা টেকনোলজি জানি ঠিক আছে
তাহলে আমাদের সমস্যাটা কোথায়? বায়োলজি আগের চেয়ে এখন অনেক বেশি আমরা কন্ট্রোল করি। এখন আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে মা হই না, ঠিক আছে? আমরা অনেক বেশি স্টিল কর্মজগতে আমরা কতটুকু 7 ঘন্টা 12 মিনিট কাজ করেছি ইকুয়াল পেয়ের জায়গায় 20 ইয়ার্স। আমার কথা আলাদা, কিন্তু এটা কিন্তু সব মেয়ের হিসাব না। দেয়ার আর গ্লাস ফিলিং এক্সপিরিয়েন্স, ইউ নো দ্যাট, যে একই সাথে কাজ করছি কিন্তু গ্লাস সিলিংয়ে ছেলেটা উঠছে, প্রমোশন মেয়েটা পাচ্ছে কম, পে পাচ্ছে কম, এবং পেলে মেয়েটাকে বলা হচ্ছে যেটা ওই তখন উল্লেখ করলে যে মাস্ট হ্যাভ বিন সামথিং লাইক উইথ দ্য বস, আর কারোর সাথে শুয়ে এখানে এসেছে। ইটস নট সামথিং, খুবই পুরানো কথা। এখন তাহলে একটু কাজের কথায় আসি, ভবিষ্যৎ। তাহলে আমাকে কি করতে হবে? বর্তমানেই তো আমার কর্মজীবন আমার হাতে নাই। আমি কত ঘন্টা কাজ করব? কিছুদিন আগে দীপিকা পাড়ুকোন আন্দোলন করেছে যে 8 ঘন্টা করতে চাই, কারণ আর্টিস্টদের সকাল থেকে রাত কাজ করতে হয়, ঠিক আছে? কারণ ওদের সেটের অনেক দাম টাম অমুক তুমুক, আমরা সবাই জানি। তাহলে ওর মতো এত এম্পাওয়ার্ড, এত প্রপার্টির অধিকার নিয়েও কিন্তু একটা মেয়ে স্টিল আওয়াজ তুলছে যে সে তার ঘন্টা লিমিটেড চাই। তাহলে ভবিষ্যৎ কার আছে? নাম্বার 1, হাইলি এডুকেটেড হয়ে দেখলাম মাস্টার্স বাংলাদেশের তুলনায় হাই, তারপর একটা পিএইচডি পার্সু করছি, আমার ধারণা এটা খুব বেশি ওয়ার্ক করছে না। স্কিল, আইটি, ডিজিটাল লিটারেসি আমরা মেয়েরা যথেষ্ট শিখছি, ঠিক আছে? শিখছি। নাম্বার ফিজিক্যাল ফিটনেস নিয়েও আমরা এখন অনেক কাজ করছি। আমি আমার কথা বলছি না, আমি অনেক বেশি আনফিট। আমি বলছি মেয়েরা এখন ছেলেদের সাথে জিমে যাচ্ছে কিন্তু যোগা, ওরা কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে চায়। বিয়ে করছে দেরিতে, 30-এ গিয়ে বিয়ে করছে, আগের মতো 20-র ঘরে বিয়ে করছে না। যাদেরকে আমি দেখি, আমি ড্যাফোডিলে 20 বছর পড়িয়েছি, আমার স্টুডেন্টরা যারা আমি আগে বিয়ে করতো লাইক 21-22-এ, এখন তারা বিয়ের কার্ড দিতে আসে 30-এ, স্টিল অ্যাফ্রেড বিয়ে করবো কি না। তাহলে ভবিষ্যৎটা কার হাতে? সেন্টিমেন্টের হাতে। যে সোসাইটি, যে স্ট্রাকচারের কথা বলা হচ্ছিল, যে সাইকোলজির কথা আপনি বলছেন, যেই সমাজের স্ট্রাকচারের কথা তুমি বলছো, অল টুগেদার ইকোসিস্টেম তো আপু, এটা যে ন্যাচুরালি ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল চলে আসছে, এটা আমি চেঞ্জ করতে পারবো না, দিনকে আমি রাত করতে পারবো না, ঠিক আছে? কিন্তু যেটা আমি করতে পারবো, যে আমি যেন দুইজন ওরা একসাথে ঘরে ঢুকতে পারে, দুইজনের হাতে চাবি থাকবে, এবং ডিনারের দায়িত্বটাও দুজনের থাকবে, প্যারেন্টিংও দুজনের হবে। ভবিষ্যৎ ওয়ার্কিং ওম্যানের সমস্যাটা কি বলেন তো? যে শি ইজ টর্ন বিটুইন হোম অ্যান্ড অফিস। ফিজিক্যালি মা হওয়ার কারণে আমাদের মেয়েদের এমনি একটু অনেক ধরনের ডেফিসিয়েন্সি তৈরি হয়, সে টায়ার্ড হয়ে যায় তাড়াতাড়ি। তো হায়ার করার আগে আপনি গ্র্যাজুয়েশনের পর হায়ার করবেন, মেয়েটার বয়স হবে 23 থেকে 25, তার সামনেই বিয়ে। এটাতে সারপ্রাইজ হওয়ার কিছু নাই। যদি আপনি একজন এমপ্লয়ার হন, আপনাকে জানতে হবে যে এই মেয়েটার সামনে বিয়ে হবে। তাই বলে কি বাংলাদেশে গ্র্যাজুয়েট মেয়েরা চাকরি করবে না, নাকি সে বিয়ে করবে না? এমপ্লয়ার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। দেন হাজব্যান্ড বা পার্টনার, আমরা যাই বলি না কেন, তার ইনলজদের সাথে এক ধরনের সারাক্ষণই একটা প্রবলেম থাকে বিকজ অফ আওয়ার সোসাইটি। ওইটা আমরা এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবো না। তাহলে ভবিষ্যতে খুব দ্রুত কার সাথে আমি পার্টনারশিপ করছি, ও কিন্তু আসলে আমার এই কন্ট্রোলের একটা পার্ট হাতে রাখে তার। যদি আমি একটা, যারা এখানে আনম্যারিড আছো, আমি অনেস্টলি বলি, আমি ওদেরকে বেশি চাচ্ছিলাম, ভবিষ্যৎটা তুমি যদি নিজের হাতে রাখতে চাও, তাহলে আগে পার্টনারটা ঠিক মতো বাছাই করো। আর এমপ্লয়ার তো বদলাইতে থাকবে, এমপ্লয়ার তোমার বদলাইতে থাকবে, এমপ্লয়ারকে তুমি কন্ট্রোল করতে পারবে না। একমাত্র পার্টনার তোমার সঙ্গে, এবং আস্তে আস্তে তার ইনলস। তুমি যেটা বলছিলে যে তোমার ছেলে স্কুল থেকে এগুলো শিখে আসে, আমার মেয়েও শিখে, কিন্তু দ্য ওয়ে আলটিমেটলি ইউ ট্রিট মাটি, যেটা আমি তোমাকে পার্সোনালি ফ্যামিলিগতভাবে চিনি, দে উইল লার্ন, ট্রাস্ট মি। পিঙ্ক আর নীলের ছাদের মধ্যে ওরা পড়বে না, আমি শিওর। ওকে, তো খুব অল্প সময়ে বলতে যাচ্ছি, ভবিষ্যৎ আসলে সমাজ আমরা এত তাড়াতাড়ি বদলাইতে পারবো না, সমাজ বদলাইতে পারবো না। আমার মাইন্ডসেট বদলাতে হবে, আমার লাইফ পার্টনার ভাবে চুজ করতে হবে। ওয়ার্কিং প্লেসকে নিজের আলটিমেট মনে করার কিছু নাই, সাহস রাখতে হবে, এটা বদলানোর। আর অন্টারপ্রেনারশিপ যেটা তুমি বলছিলে, ইউ ক্যান ডিফার, অন্টারপ্রেনারশিপের দিকে যেতে হবে। ইয়াস, নো নো, নট এট অল। আপনি মনে মনে চাচ্ছিলেন যে কোনো জায়গায় ধরবেন ছাই দিয়ে, নট লাইক দ্যাট। উই আর নট হিয়ার টু ফাইট। আচ্ছা, না না না, আমার একটা কথা আছে। আমি আমার কোম্পানিতে কেউ ফিল করে না যে আমি ডিসিশন নিই না, বিকজ ও তো না, আমি দিচ্ছি। আমি আমি রুসাইদ বাদ, আমি বলি, আমি আজকে সবাইকে একটা রিকোয়েস্ট করি, সবাই ওকে 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 আমি আমি একটা রিকোয়েস্ট করি সবাইকে, সেটা হচ্ছে কেউ ওকে না, রুসাইদ বাদ, 1 মিনিট, আমরা কেউ কোনো বিষয়কে পার্সোনালি না নিই, 1 নম্বর। হ্যাঁ, ওকে, 1 নম্বর। না,
আমি একটু বলি, একটু সবাইকে কথা বলতে দেবো। আমার একটা প্রশ্ন আছে এখানে। আমরা কিন্তু বারবার করে দুটো কথা, ওই এমপ্লয়ার বলছি, আমরা লাইফ পার্টনারের কথা বলছি, আমরা কিন্তু বাবা মার কথা বলছি না। হ্যাঁ, বাবা মার ওই জায়গাটা রুট কিন্তু। কারণ আমার সাথে যারা কাজ করে, হ্যাঁ, আমি দিচ্ছি। আমি যেটা বলবো যে মানে আমি পরের প্ল্যানটা বলিনি একবারে, তাহলে বিশৃঙ্খলাটা হবে না। বিশৃঙ্খলা বলবো না, এটাই হচ্ছে আমরা চাই, এটাই চাই আসলে। তো আমার যেটা মানে আমি যেমন দেখি যে আমার রিসেন্টলি আমার ২ জন খুবই মেধাবী আর্কিটেক্ট ছিল তারা। ওরা ২ জনই বলল হচ্ছে যে আমার মাকে দেখাশোনা করতে হবে। আচ্ছা, মা বা পরিবারে তো আরও অন্যজন মানুষজন আছে নিশ্চয়ই। এখন আমি ধরে নিচ্ছি ওরা সত্যি বলেছে। অবশ্যই দেখাশোনা করা উচিত। আমি মনে করি এটা একটা নৈতিক দায়িত্ব। কিন্তু ও তাহলে লেখাপড়া করলেই বা কেন? আর এত উৎসাহ নিয়ে কাজ করতে আসলেই বা কেন? মানে দ্যাটস এ কোয়েশ্চেন, হ্যাঁ? না, ওটাই বলি। আমি কোনোটাকে আমি ভালো খারাপ বলছি না। আমি বলছি যে আল্টিমেটলি সবটাই তো সমান গুরুত্বপূর্ণ। তাকে কাজও করতে হবে, মাকেও দেখাশোনা করতে হবে। মানে এটা তো এমন না যে আমি এইজন্য সবকিছু বাদ দিয়ে দেব। আমি বলছি যে আসলে মূল জায়গাটা কিন্তু বাবা-মা। পরিবার থেকেই সব সমস্যাটা শুরু হয়। ওইখান থেকেই মানসিকতাটা তৈরি হয়। ওইখান থেকেই দোষারোপের গল্পটা শুরু হয়, অশান্তি যা কিছু বলি। কারণ একটা এই যে জীবনের ১ম ১৫-২০ বছর, এটাই তো আসল। মানসিকতা ওইখান থেকেই তৈরি হবে। তারপরে তো আমি মানে ইন্টারেকশন এ গিয়ে আমার নানা রকম জিনিস, এটা আমার কাছে মনে হয় আরকি। যাই হোক, তো আমি এখন একটু, তুমি শেষ করে। কথা বলে শেষ করতে চাই। আই এম ম্যারিড টু এ স্ট্রেঞ্জ পারসন। গত ২০ বছরে সে আমাকে রান্না করতে দেয় নাই। ফ্রিজের দায়িত্ব, কিচেনের দায়িত্ব আমার না। বাচ্চা 35% আমি পালছি এবং বাকি 65% ও পালছে। স্টিল আই এম ভেরি অটোনোমাস। আমি খুবই অটোনমিতে বিশ্বাস করি। আমি অনেক স্বাধীন। কর্মজীবনেও আমি যথেষ্ট স্বাধীনতা নিয়ে কাজ করেছি। দেশে বিদেশে যখন ইচ্ছা চলে যাই, খুব দ্রুত যাব। আমার ঘটনা কিন্তু আলাদা, বিকজ আই এম ম্যারিড টু এ ডিফারেন্ট পারসন হু বিলিভস ইন দিস কাইন্ড অফ। তার মানে এই না যে আমি কখনো সেটব্যাক ফিল করি নাই, বাট অনেক কম। তো আমি মনে করি কর্মজীবনে ওই যে ভবিষ্যৎ আমার হাতে। আমার কর্মজীবনের ভবিষ্যৎ আমার, বিকজ অফ মাই পার্টনার। দ্যাটস ওয়াই আই এম এমফাসাইজিং অন চুজ দ্য পার্টনার। অ্যাটলিস্ট একটা ব্যাকআপ হিসেবে তোমার কাজ যখন তুমি সামনের ভবিষ্যৎটা কন্ট্রোল করতে চাইবে, তখন তোমার এটা হেল্প হবে। ওটাও পার্ট অফ কন্ট্রোল, ইউর ওয়ার্কিং উইমেন্স পার্ট অফ আইডেন্টিটি উইথ হুম ইউ আর। থ্যাংক ইউ।